আপনার আপডেট। জি, আমি যদি আপনার বক্তব্যটা একটু, যেটা আমি কারণ জিজ্ঞেস করছিলাম আসলে এই সংকটের মূল কারণ একটু যদি সিম্পলিফাই করি দর্শকদের উদ্দেশ্যে, আসলে আ একটা সরকার পতনের যে স্বাভাবিক কারণ থাকে যে পিপলস রিঅ্যাকশন, পাবলিক রিঅ্যাকশনস এরকম কিছু না। এটা নেপথ্যে আসলে মিডল ইস্টের রাজতান্ত্রিক শক্তিগুলো অথবা আ অনেক গ্রেট পাওয়ারও এর সাথে জড়িত। এটাই আমার কাছে মনে হয়েছে আপনার বক্তব্যের সূত্র ধরে। জি, যদি জি, আপনি যেটা অবশ্যই যে মিডল ইস্টের ওইসব রাজতান্ত্রিক দলগুলো দেশগুলোর নাম আপনি হয়তো বলতে চাননি। সেখানে নেপথ্যে ইসরায়েল আছে বলেও বিভিন্ন আ আ গবেষণায় কিন্তু উঠে এসেছে। সিসি সরকার, আরো সংযুক্ত আরব আমিরাত সহ আরো অনেকে রয়েছে হয়তোবা। তো সেখানে স্যার আপনার কাছে দ্বিতীয় যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই বিশেষ করে আমাদের বাংলাদেশের ইসলামপন্থী যারা বিশ্ব ইসলামী আন্দোলন নিয়ে ভাবে বা চিন্তা ভাবনা করে, এই বিষয়ে আলাপ করে, তাদের মধ্যে একটা বিষয় ব্যতিক্রমী দিক দেখলাম। একটা অগণতান্ত্রিক উপায়ে, একটা ইল্লিগাল উপায়ে একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা হলো। এটা সম্পূর্ণ জি অগণতান্ত্রিক উপায়ে। তো সেখানে ষড়যন্ত্রকারী আছে, দেশে বিদেশি বিভিন্ন বহু ধরনের ষড়যন্ত্র আছে। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের ইসলামপন্থীরা তেমন কথা বলছে না। তাদের আগ্রহের জায়গাটা রশিদ ঘানুশির যে মডেল, আন্নাহাদা মডেল, ইসলামী আন্দোলনের যে একটা বিশেষ মডেল, যেটা অন্যান্য ইসলামী মুভমেন্টের সাথে কিছুটা ডিফারেন্স রয়েছে। যেমন 1981 এ আন্নাহাদা গঠিত হয়েছে। আপনি বলেছেন যে মুসলিম ব্রাদারহুডের তিউনিসিয়ান ভার্সন। এবং 2014 এ এরা কিন্তু 10ম কংগ্রেসে তারা অনেক সংস্কার এনেছে, যেখানে ইসলামপন্থী পরিচয় থেকে মুসলিম ডেমোক্রেট পরিচয় ধারণ করেছে, সেকুলারিজমের একটা নতুন ব্যাখ্যা দাঁড় করিয়েছে। এখন অনেকে বলছে যে আসলে এই মডেলের সমস্যা, এভাবে ইসলামী আন্দোলন চলবে না, এই মডেল ব্যর্থ। এরা কিন্তু অগণতান্ত্রিক কার্যক্রমের সমালোচনা করছে না। তো এখন আপনার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন আমার, যে আসলে রশিদ ঘানুশির যে মডেল, তিউনিসিয়ার যে ইসলামী আন্দোলনের মডেল, তিউনিসিয়ার প্রেক্ষাপটে, আমি বলছি না যে তিউনিসিয়ার মডেল মিশরে বা তিউনিসিয়ার মডেল বাংলাদেশ, আফগানিস্তান কিংবা তুরস্কে সব জায়গায় ইউনিভার্সাল হতে হবে এমন কোনো কথা নেই। তিউনিসিয়ার রশিদ ঘানুশির মডেল আর নাহাদার মডেল তিউনিসিয়ার প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক ও বাস্তবসম্মত ছিল? জি, জি। দেখুন এইটা একেবারেই বাস্তব। বাস্তব এই কারণে আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে যে তিউনিসিয়া কিন্তু এক্সট্রিম সেকুলার একটা কান্ট্রি ছিল। এক্সট্রিম সেকুলার। রাষ্ট্রীয়ভাবে তারা কিন্তু একটা সেকুলার কান্ট্রি। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু ব্রিটেনের কলোনি ছিলাম। আমাদের বাংলাদেশ কিন্তু আমরা কিন্তু ব্রিটেনের কলোনি ছিলাম। ব্রিটেন কিন্তু রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ইন স্পিরিট তারা কিন্তু পুরোপুরি গণতন্ত্রে বিশ্বাস করে। এই দেশের মুসলমানরা দেখেন রশিদ গানুশি যখন মানে বিতাড়িত হয়ে আসলো, তখন কিন্তু উনি ব্রিটেনে আশ্রয় গ্রহণ করেছিলেন। খেয়াল করুন আপনি, উনি কিন্তু ফ্রান্সে যান নাই। অথচ ফ্রান্স কিন্তু তাদের কলোনিয়াল স্টেট ছিল। উনি এসেছেন কোথায়? ব্রিটেনে। ওনার ফ্যামিলি মেম্বাররা এসেছে এখানে, এসে উনি ওনার পলিটিক্যাল কাজ করেছে। অর্থাৎ ব্রিটেনকে ওনারা অনেক ডেমোক্রেসির জন্য এবং মত প্রকাশের স্বাধীনতার দেশ হিসাবে ওনারা গ্রহণ করেছেন এবং এটা ভালো মনে করেছেন। ফ্রান্সে যান নাই। দেখুন যে কথাটা বলছিলাম, ফ্রান্স যদি গণতান্ত্রিক দেশ, তারা নিজেদের দেশে নিজেদের সমাজে গণতন্ত্র প্র্যাকটিস করলেও মুসলমানদের ব্যাপারে তাদের প্রবলেম রয়েছে। মুসলমানদের ব্যাপারে আমি বলবো ফ্র্যাঙ্কলি, এখানে ফ্রান্স গভর্নমেন্ট ফেয়ারলি কাজ করছে না। এখানে তাদের মুসলমানদের সাথে ডিলিংস এর প্রবলেম রয়েছে। এবং এই প্রবলেমটা কিন্তু যেহেতু তিউনিসে তাদের কলোনিয়াল কান্ট্রি ছিল, কলোনি স্টেট ছিল, সেখানে কিন্তু তারা গণতন্ত্র একেবারেই মানছে না। তিউনিসিয়াতে যে গণতন্ত্র শুরু হয়েছিল এটা কিন্তু ফ্রান্স সহযোগিতা করে নাই। অথচ ব্রিটেন যখন আমাদের উপমহাদেশ ছেড়ে এসেছে, তারা কিন্তু উপমহাদেশের গণতন্ত্রের বিরোধী নয়। তারা কিন্তু চায় যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে গণতন্ত্র চলে আসুক, কিন্তু তা চায় না। ফ্রান্স চায় অগণতান্ত্রিক শক্তি তিউনিসিয়াতে থাকুক। এবং এই যে বর্তমান সরকারকে যারা হটিয়ে দিল, এটা কিন্তু ফ্রান্সের ভূমিকা রয়েছে। তো আমি যে কথাটাই মানে বলছি যে ফ্রান্স যেহেতু এক্সট্রিম সেকুলারিজমে বিশ্বাস করেন এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু তিউনিসিয়া একটি সেকুলার দেশ, এই দেশে আপনি কিন্তু ঘোষণা করতে পারবেন না যে আমি ইসলামী শরিয়া এস্টাবলিশ করতে পারবো। রশিদ ঘানুশির যেটা প্ল্যান ছিল যে আমরা যদি ইসলামিক শরিয়া এস্টাবলিশের কথা বলি, রেদার দেন আমরা স্লোলি সমাজ এবং রাষ্ট্রে শরিয়া প্রিন্সিপাল প্রতিষ্ঠা করব, আদল প্রতিষ্ঠা করব। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ওনাদের ব্যাখ্যাটা হচ্ছে যে আল্লাহ বলেছেন আমাদেরকে জাস্টিস, ইহসান, ফেয়ারনেস, ট্রান্সপারেন্সি প্রতিষ্ঠা করতে, সুবিচার প্রতিষ্ঠা করতে, সমাজ থেকে মানে অন্যায় অবিচার দূরে সরিয়ে দিতে, রাষ্ট্রের
এবং বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা করতে, অর্থনৈতিক সুবিধা প্রতিষ্ঠা করতে, এবং এখানে যেন ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যায়, মানুষ যেন তাদের অধিকার ফিরে পায়। এগুলা হচ্ছে ইসলামের মূল স্পিরিট। আমরা এগুলা প্রতিষ্ঠা করব, এগুলা ইসলাম। ওনাদের যেটা ওনারা বলছেন যে রাষ্ট্রের একটা অংশ দীর্ঘদিন ইসলাম থেকে বঞ্চিত, এবং ওই দেশের একটা বড় অংশ সেকুলারিজমে বিশ্বাস করে। সেখানে আপনি যদি বলেন যে আমি এখন এই মুহূর্তে ইসলাম প্রতিষ্ঠা করব, আপনি সমাজ এবং রাষ্ট্রের সাথে সংঘর্ষে লেগে যেতে হচ্ছে, এবং আপনাকে তারা অ্যাক্টিভিটিস করতে দিবে না, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে দিবে না। ওনারা মূলত তাদের রাষ্ট্রের বাস্তবতার আলোকে তারা নিজেরা ইসলাম প্র্যাকটিস করতে চায়, সমাজ এবং রাষ্ট্রে ইসলামিক ভ্যালুস গুলো প্রতিষ্ঠা করতে চায়, এবং এইটা করার জন্য ওনারা কৌশলের আশ্রয় নিয়েছেন। আমি বলবো যে অর্থাৎ ওনারা ইন স্পিরিট দে আর ইসলামিক, বাট মুখে ওনারা বলছেন না যে আমি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলব। ওই বাস্তবতার আলোকে কিন্তু সেটাই রাইট। আপনি ঘোষণা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে বাহিরের রাষ্ট্রগুলোর আপনি বিরোধিতার সম্মুখীন হচ্ছেন, ফ্রান্সের মতো কলোনিয়াল দেশ, আশেপাশের কলোনিয়াল দেশ, এবং রাষ্ট্রের প্রতিষ্ঠিত এক্সট্রিম পাওয়ারফুল সেকুলারিস্ট গোষ্ঠীর আপনি বাধার সম্মুখীন হচ্ছেন। আমি একটা উদাহরণ কিন্তু আপনাকে দিচ্ছি। সমাজ থেকে ঘুষ দূর করা, এটা তো ইসলামের একটা মৌলিক কাজ। যেহেতু রশিদ ঘানশির আন্নাদা মুভমেন্ট ইসলামের আলোকেই সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের জন্য ঘুষ বাদ দিতে চেয়েছে রাষ্ট্রের সকল পর্যায় থেকে, হলো কি ওই যে ঘুষে অভ্যস্ত হয়ে যাওয়া প্রশাসনের লোকজন কিন্তু এই যে ইসলামের প্রিন্সিপালটা এটা বাস্তবায়নের কারণে তারা ইউনাইটেড হয়ে গেল। এখন আন্নাদা মুভমেন্টের বিরুদ্ধে অভিযোগ করছে। খেয়াল করুন, আপনি আপনার দেশে ইসলাম প্রতিষ্ঠা করবেন, একটা ঘুষের মতো একটা ব্যাপার আপনার দেশের লোকজন মানছে না। সুতরাং আপনি ডাইরেক্ট শরিয়ার কথা বলবেন, সেকুলারিজমে অভ্যস্ত পুরো দেশবাসী তো আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। সুতরাং এইটা হিকমার অংশ হিসাবে ওনারা ওদের বাস্তবতার আলোকে ইসলামকে কাজে বাস্তবায়নের জন্য ওনারা মডেলটা নিয়েছেন। স্যার, আপনার কথার সূত্র ধরে আমরা যেটা বলতে পারি, আসলে তিউনিসে একমাত্র মূলধারার ইসলামী আন্দোলন আন্নাহদা, এবং শুধু তিউনিসে নাই, আমরা যদি বিশ্ব বাস্তবতায় বলি যে আন্নাহদা অবশ্যই একটা মূলধারার ইসলামী আন্দোলনের প্ল্যাটফর্ম। তারা তিউনিসিয়ার প্রেক্ষাপটে তিউনিসিয়ার ইনএভিটেবল রিয়ালিটিস গুলো কনসিডার করে তারা ব্যবস্থা নিয়েছে, পলিসি প্রণয়ন করেছে। সেটা হতে পারে শর্ট টার্ম, এবং সেটা কালের বিবর্তনে, সমাজ সংস্কৃতি পরিবর্তনের সাথে সাথে তারাও পরিবর্তন করতো এটা। আর রশিদ ঘানশি কখনোই বলেনি যে আমাদের তিউনিসিয়ার এই শর্ট টার্ম মডেল এটা তোমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করো, এটা আফগানিস্তান নিয়ে যাও, এটা তো তারা বলেন। এটা তিউনিসিয়ার দর্শকদের উদ্দেশ্যে আমরা যেটা বলতে চাচ্ছি যে আসলে রশিদ ঘানশি বা তিউনিসিয়ার যে সরকার পতন বা রাজনৈতিক সংকট, এটার উপর ভিত্তি করে ইসলামী আন্দোলনের ব্যর্থতা, এরকম কনক্লুশনে যাওয়াটা আমার মনে হয় যে একেবারেই অবশ্যই না। তবে সেখান থেকে কিছু জিনিস শেখার রয়েছে, যেটা স্যার আপনার কাছে এখন আমার প্রশ্ন এটাই যে আসলে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে আসলে মিশরে আমরা দেখেছি মুরসি সরকারের পতন ষড়যন্ত্র হলো, সেখান থেকেও তো শিক্ষা রয়েছে নিঃসন্দেহে। যেমন সেনাবাহিনী থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন সেক্টরে ইসলামপন্থী লোক না থাকলে সরকার এই গণতান্ত্রিক ভাবে লেজিটিমেসি নিয়ে ক্ষমতায় আসলেও যে টিকে থাকাটা অনেক কঠিন, এই বিষয়গুলো চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে।